হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের এপিসোডটা কিন্তু অন্য দিনের এপিসোডের থেকে একদমই আলাদা এপিসোড। আজকের এপিসোডটা কিন্তু গোস্টলি কল রেকর্ডিং এপিসোড। আমি অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম এরকম একটা এপিসোড তোমাদের জন্য নতুন বছরে নিয়ে আসার চেষ্টা করছিলাম। তো এই এপিসোডটা যদি চলতে থাকে তাহলে তোমাদের কিন্তু সাহায্য করতে হবে আমাকে। তোমরা আমাকে যেরকম অনেকেই আছো ঘটনা লিখে পাঠাও, আমি তাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা আছো যারা ঘটনা লিখে পাঠাও, এবার থেকে কিন্তু চাইলে ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা আমাকে প্রথমে SMS করে জানাবে যে আমি দাদা ঘটনা বলতে চাই, তারপরে আমি নিজে থেকে তোমাকে আমি কল করব এবং তোমার সাথে কথা বলে তোমার জীবনে ঘটে যাওয়া ঘটনা আমি তোমার মুখেই সকলকে শোনাবো। তাই সকলকে রিকোয়েস্ট করব যে তোমরা আমাকে ঘটনা বলতে সাহায্য করো, যাতে আমি সকলের কাছে এই এপিসোডটাকে নিয়ে যেতে পারি নতুন বছরে। এবং রিকোয়েস্ট করব আজকে যে এপিসোডটা আছে এটা অতটা বড় নয়, ছোট ঘটনা। এবং আমি চেয়েছিলাম যেহেতু ফার্স্ট এপিসোড গোস্টলি কল রেকর্ডিংয়ে, তাই আমার একটা বন্ধু আছে, ওর নাম পলাশ। ওর জীবনে একটা ঘটনা ছিল যেটা গল্প কথায় শোনানো হয়েছে। তো এই যে ঘটনাটা আজকে আছে এটা ওর জীবনে ঘটে যাওয়া একটি গুজরাটের ঘটে যাওয়া ঘটনা। আশা করছি ঘটনাটি তোমাদের বেশ ভালো লাগবে। তাই তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, তোমরা এই এপিসোডটাকে ভালোবাসা দাও যাতে এই এপিসোডটা চলতে থাকে। যেমন ঘটনা আসে তেমন ঘটনা তো আসবেই, তবে তোমরা ভালোবাসা দাও যাতে আমাদের এই গোস্টলি কল রেকর্ডিং এপিসোডটা আরও এগিয়ে যেতে পারে। অনেক কথা বলে ফেললাম এবং আমি আরেকটা কথা বলতে চাই, ঘটনা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করি। চলে যাব আজকের ফার্স্ট গোস্টলি কল রেকর্ডিং এপিসোডে। সঙ্গে আছে পলাশ। আশা করছি ঘটনাটি তোমাদের বেশ ভালো লাগবে। চলে যাচ্ছি ঘটনায়। আমার সাথে যে বন্ধু ছিল, আমি যার কথা বলছিলাম পলাশ, তো ওর জীবনে একটা ঘটনা ঘটে গেছে। তো ঘটনাটা ওর জীবনে যেভাবে ঘটেছে আমি ও ঘটনাটা ঠিক ওর মুখেই বলবে। তো এটা আমাদের ফার্স্ট গোস্টলি কল রেকর্ডিং। তো তোমাদের জীবনে যদি এরকম ঘটনা থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কল করে ঘটনাগুলো বলতে পারো। তো চলে যাচ্ছি ঘটনায়। তো পলাশ, তোর সাথে ঘটনাটা যেভাবে ঘটেছে তুই ঘটনাটা বল। হ্যালো, আমার নাম পরাগ। গল্পটার তোতাদের অসংখ্য ধন্যবাদ। আমার আর সৌরভকে অসংখ্য ধন্যবাদ আমার গল্পটা বলার জন্যে। তো আমি গল্পটা ফার্স্ট থেকে শুরু করছি। বলছি একটু জোরে, একটু জোরে বললে সুবিধা হবে, যাতে সবাই তো শুনতে পারে একটু। আচ্ছা, অ্যাকচুয়ালি গল্পটা 2012। আমি ওই সময় গুজরাটে থাকতাম। আচ্ছা। ঘটনা হলো গুজরাটে রাজকোটে বলে একটা শহর আছে, রাজকোটে শহরে। তো আমরা ওখানে এমবিডিশনারি কাজ করতাম। তো যেই বাড়িটাতে আমরা ভাড়া রাখতাম, যেহেতু ওখানে আমরা কাজ করতে গেছি, তাই একটা বাড়ি নিয়ে ভাড়া নিয়ে আমরা কাজ করতাম, ওই ঘরেই থাকতাম। তো দিয়ে বাড়িটা হচ্ছে যেরকম আগেরকার যে রাজবাড়িগুলোতে হতো না, জমিদার বাড়ি, রাজবাড়ি, পুরো বাড়িটা ঘেরা। মানে বাইরের কোনো হাওয়া বাতাস ঢুকতো না, রোদ ঢুকতো না, এরকম বাড়িটা মানে দেখলে একটু ভয়ঙ্করী সিচুয়েশন মনের মধ্যে একটা ইয়ে হয়, যেমনটা হয় আর কি আগেকার দিনে এমন হয় আর কি। দিনের বেলাও যদি নিচে মানে উপরে নিচে করতে হয় না, নিজেদের মধ্যে লাইট জ্বালাতে হয়। মানে এতটাই অন্ধকার বাড়ির ভেতরটা, ঘুটঘুটা অন্ধকার। তবু আমরা নিয়েছিলাম, যেহেতু ওই সময় বাড়ি আমরা পাচ্ছিলাম না, তো বাড়িটা আমরা নিয়েছিলাম। তো প্রথম তো কোনো অসুবিধা হতো না। তো কিছুদিন পরে ফার্স্ট আমার সাথে ঘটনাটা ঘটে। তো আচ্ছা, ফার্স্ট তোর সাথে ঘটে ওটা? ফার্স্ট আমার সাথে ঘটনাটা ঘটে। আচ্ছা। ঘটনাটা এরকমই, আমরা সব মোটামুটি সকালবেলা কাজে বসলে 2টো নাগাদ কাজের থেকে উঠতে স্নান ট্যান খাওয়া দাওয়া করে করতে 3টে বেজে যেত, 3টে 3:30 বেজে যেত। এবার খাওয়া দাওয়া করার পরে তো সবসময় কাজে বসা যায় না, আমরা 1-1.5 ঘন্টা একটু বিশ্রাম নিতাম, শুয়ে রাখতাম, কেউ শুতো, কেউ ফোনে কথা বলতো। তো আমাদের যে পায়খানা বাথরুমটা ছিল না, নিচে ছিল। আচ্ছা আচ্ছা। ওপরে কোনো পায়খানা বাথরুম ছিল না। আচ্ছা। এবার আমার বাথরুম পেয়েছে, সেটাও আমি নিচে সিঁড়ি দিয়ে নামছি, একটা সিঁড়ি, আর আমি লাইটটা জ্বালাই। আচ্ছা। তো ওই সময় আমার একটা ভালো ফোনও ছিল না যে আমি টর্চটা জ্বালিয়ে যাবো। তো দিয়ে আমি নিজেদের নামছি, আমার মনে হচ্ছে কি যে আমার পেছনে কি একজন আছে। আমি প্রথমে ভেবেছি হচ্ছে আমার সাথে কেউ নামছে, আরেকজন কেউ। এটা তো কটা মোটামুটি? মোটামুটি মানে বিকেলবেলা। আচ্ছা। 5টা, 4:30, 5টা নাগাদ।
আমি তো অন্ধকার, পুরো বাড়িটা প্যাক করা আর কি, মানে ঘেরা বাড়ি, পুরো আটকা বাড়ি, ঘেরা বাড়ি, বাইরে কোনো আলো ঢোকে না ভেতরে আর কি। না না না। আচ্ছা। তো আমার মনে হচ্ছে পেছনে কেউ আসছে। তো আমি আমি ঘটনা আমি পেছন দিকে তাকাইনি, আমি ভেবেছি হয়তো আমারই কোনো কাজের সাথে, যারা কাজ একসাথে কাছে তারা কেউ নেমে আসছে, হয়তো আমি নেমেছি, সে দেখে হয়তো আমার সাথে নামছে। তো দিয়ে আমি তবু অতটা দিয়ে যত নামছি না আমার গাটা ভারী হয়ে গেছে। তখন আমি বুঝতে পারছি কিছু একটা আমার সাথে হচ্ছে। এবার আমার মোটামুটি আমি সাহস করে ধীরে ধীরে পুরোটা নেমেছি। নেওয়ার পরে নামার সাথেই না সিঁড়ির সাথেই একটা ট্যাঙ্কি আছে। আচ্ছা। আগেকার ট্যাঙ্কি করতো না ইট বাড়ি মেন দিয়ে, হ্যাঁ, আর কোনো কিছু। লো বাচ্চা রাইফেল, ওই ট্যাঙ্কি আছে। ওই ট্যাঙ্কির পাশেই দুখানা সুইচ আছে। একটা একটা সুইচ পায়খানার সুইচ, একটা ওই বারান্দাটার সুইচ। নিচে নেমেই লং বারান্দাটা ওপেন, এটা সুইচ। আচ্ছা। যে সুইচ দুলাম, যে টিপলাম, পেছনে নিয়ে তাকিয়ে দেখি কেউ নেই। ঠিক আছে, তো এটা হওয়ার পর থেকেই মানে আমার মনের মধ্যে একটা ভয় ধরে আমার জ্বরে পড়ি। মানে ওটা ওই ঘটনাটা পরে? ওই ঘটনাটা পরে বেশ আমি সপ্তাহখানি জ্বরে ভুগি। আচ্ছা। জ্বরে ভোগার কথা, নিচে আমাদের একটা মানে বয়স্ক লোক থাকে না, আগেকার দিনের লোক, ওজা টোজা ঝাড় ফুঁক করে, তো ওনার কাছে, উনি ওখানকারই স্থানীয় লোক। আচ্ছা। তো ওনার কাছে আমি যাওয়ার পরে উনি আমাকে দেখে ঠেকে বললো, হ্যাঁ তো হাওয়া লেগেছে। আচ্ছা। তো উনি আমাকে ঝেড়ে টেড়ে দিল, দিয়ে জল টল পোড়াটা দিল। খাওয়ার পরে মোটামুটি জ্বরটা ঠিক হলো খাওয়ার পরে। আর ওনার জল পোড়াটা খাওয়ার পরে ও ঠিক হলো। তবুও না মানে একা নিচে যেতে আমি সাহস পেতাম। মানে ওই ভয়টা আর কি মনের ভেতরে গেঁথে গেছে আর কি। হ্যাঁ, ভয়টা আর কি মনের ভেতরে রয়ে গেছে, নিচে যাওয়ার সাহস পেতাম না। ঠিক তার 10-12 দিন পরে হঠাৎ করে ওই দুপুরবেলাতেই একটা ছেলেকে আমার হতে ধরলো আমাদের ঘরে। মানে একই রুমমেট? একই রুমমেট, একসাথেই কাজ করতাম। আচ্ছা। আচ্ছা, তার মধ্যে আবার এই ঘটনাটা না, আমার সাথে যে ঘটনাটা ঘটেছে আমি কাউকে মানে সেভাবে বলিনি। এই কারণে যে কে কি ভাববে না ভাববে, এই কারণে লজ্জাটা ইয়েতে অবশ্যই। হ্যাঁ আমি কাউকে বলিনি। মানে যেটা যার সাথে হয় সে একমাত্র বিশ্বাস করতে পারে, যার সাথে অনেক সাথে বিশ্বাস করতে চায় না সহজে। হ্যাঁ, এই কারণে আমি বলিনি। এবার ওই ছেলেটাকে যখন ফুটে ধরলো, দুপুরবেলায় ওই ঘুমিয়েছে, ঘুমের থেকে উঠে ভুলভাল বকছে। ওইখানকার অ্যাকচুয়ালি কিন্তু ছেলেটা ওইখানকার ল্যাঙ্গুয়েজ জানেই না। আর তখনকার ভাষা জানা নেই কোনো? ওখানকার ভাষা গুজরাটি ভাষা, যে ও কিন্তু জানেই না। কিন্তু ওই ভাষায় কথা বলছে? ওই ভাষায় কথা বলছে, ওই ভাষাতেই কথা বলছে। যদি আমাদের ওর মধ্যেই একটা ছেলে ছিল, সেই আমাদের এখানকার হরিবল বলে একটা যে ইয়ে আছে না, যা থাকে না, হ্যাঁ। ওই জাতের লোক। তো মানে একটুখানি ঠাকুর ভক্ত হতো, তখন ও একটু টুকটাক জানতো আর কি, এগুলো আমরা জানতাম না। ওই সময়ও ওই গলার মালা খুলে দেওয়ার পরে তখন একটু শান্ত হয়। আচ্ছা, তারপর মানে তখনও ঠিক হয়নি ছেলেটা, মানে ও যেরকমটা মানে শান্ত হয়, কিন্তু যেরকমটা ছিল সেরকমই আছে। শান্ত হয়েছিল। এবার আশেপাশে কোথায় কাকে বলবো না বলবো, কি ভাববে না ভাববে, স্বাভাবিক। আমরা আমরা মানে বাড়িতে মোটামুটি 20-22 জন আমরা ছিলাম। আচ্ছা। আমরা মানে দু দাদা, আমার আমি অ্যাকচুয়ালি দাদার কাছে কাজ করতাম, পিস ছেলেরা দুজনা, ওদের আলাদা আলাদা কারিগর, সব দপ্তর কারিগর ছিল। মোটামুটি 20-22 জন ছিলাম আমরা। আচ্ছা। কেউ কাউকে নিচে কারোর সাথে ঠিক মতো কথা বলছে না, নিচে ওপরে কেউ যায় না। আগে আমরা সব ওপরে যেতাম ঘুরতে, মানে ঘটনা ছাদের ওপরটা, হ্যাঁ ছাদের ওপরটা অনেকটা বড়। আমরা আগুন মেলতে যেতাম ধুয়ে ধুয়ে। বিকেল বেলা সানডের দিন আমাদের ছুটি থাকে, সানডের দিন ওপরে ঘুরতে যেতাম। সেগুলো অটোমেটিক সব বন্ধ হয়ে গেছে। মানে কেউ নিচেও যদি কেউ বাথরুমে যায় না, সঙ্গে আরো দুটো ছেলেকে ভাই কর না বলে, মানে ছেলেকে নিয়ে এতটা মনে আতঙ্ক হয়ে গেছে। মানে ভয়টা সবার মধ্যে ঢুকে গেছে, সবার মধ্যেই ঢুকে গেছে। তারপরে আমি এই কথাটা বলেছি যে আমার সাথে এই ঘটনাটা হয়েছে ওই সময়, তখন আমি আর চুপ করে থাকতে পারিনি। যেহেতু বলে দিয়েছি আমি ঘটনাটা, ভয় পেয়ে যাই। দিয়ে তারপরে ওইখানে যে নিচে যে দাদুর কাছ থেকে আমি ছাড়িয়েছিলাম, ওনার কাছেই যাওয়া হলো। আচ্ছা। তো উনি বললো যে এখানে একটা হনুমান মন্দির আছে, একটুখানি আগে গিয়ে রণচন্দ্র বাবু আশ্রম বলে একটা আশ্রম হয়, ঠিক আছে, ওইখানেই। আচ্ছা। তো ওইখানে ওই হনুমান মন্দিরটা খুব জাগ্রত আর কি। তো
তো শনি মঙ্গলবারে সবাই পুজো দিতে যায় মানে। তো ওখানে একটা বাবা আছে, তো ওনার কাছে যাওয়া হলো। তো সব কিছু খুলে বলা হলো। তো উনি একদিন আসলো, বলে যে ঠিক আছে আমি যাবো ওখানে তোমাদের ওখানে। উনি শনিবার করে একদিন আসলো, এসে ঘরটা সব দেখলো, ওপরটা দেখলো, বাথরুম নিচের ফ্লোরগুলো সব। নিচে 3টে ঘর ছিল, উপরে 4টে ঘর ছিল, আর বারান্দা, নিচে বড় বারান্দা ছিল, আর তার উপরে ট্যারিস ছিল। এবার সব কিছু দেখলো টেকলো, দেখে টেকে বলছে হ্যাঁ এখানে কিছু একটা মানে শক্তি আছে এখানে। আর এটা থেকে আমি তো অ্যাকচুয়ালি বোঝা নয়, আমি এটাকে তাড়াতে পারবো না, তবে আমি তোমাদের সেট করতে পারবো আর কি। আচ্ছা, তোমাদের যাতে কিছু না হয় আমি তালি তো দিতে পারি। আচ্ছা, দিয়ে বললো ঠিক আছে তাহলে পরের শনিবারে এসো, সবাই মিলে এসো, পুজো দিও মন্দিরে, তোমার মন্দিরে পুজো দিও। দিয়ে আমরা পরের শনিবার সব স্নান টান করে মোটামুটি সব ইয়ে করে ওকে মন্দিরে গেলাম। গিয়ে পুজো টুজো দিয়ে এবার উনি তাবিজ দিল, ওকে একটা করে তাবিজ দিল। তাবিজটা পড়ার পরে মোটামুটি বেশ কিছুদিন ঠিক ছিল। আচ্ছা, ঠিক আছে। তারপরে রাতের বেলা করে উপরে আওয়াজ, মানে তারপরে ঘটনা শুরু হয়ে গেলো রাতের বেলা। তারপর থেকে রাতের বেলা শুরু হলো। আমরা মানে মোটামুটি 11টা 11:30 অবধি কাজ করতাম। খেয়ে দিয়ে গল্প করতে করতে ঘুমোতে ঘুমোতে 12টা 12:30 1টা বেজে যেত। আচ্ছা, তারপর থেকেই ওই মানে ওপরে কিন্তু আমরা অ্যাকচুয়ালি কেউ যেতাম না। তারপর থেকে আর গেলেও একজন দুজনকে সাথে নিয়ে একা একা কেউ যেতাম না। আচ্ছা, ওই ঘটনা ছাদের মধ্যে একটা ইট পড়লে কিরকম আওয়াজ, আদলা ইট পড়লে দুঃখ ঠিক দেখলি যে মানে ওই রকম আওয়াজ, অনেকক্ষণ পর পর আওয়াজ। আচ্ছা, এরকম আওয়াজ হওয়ার পরে যে আমাদের পাশে দোকানটা, একটা দোকান ছিল, দোকানদারকে মানে অনেকদিন থাকার পরে একটা বেশ রিলেশন পরিচয়টা হওয়ার পরে আমরা বললাম কথাটা। তখন উনি বললো যে হতে পারে, কেননা এটা তো পুরোনো বাড়ি, আর এটা রাজার আগে যে জমিদারদের বাড়ি, এখানে অনেক লোকজন অনেক মারা গেছে। তারপর উনি একটা কথা বললো যে তোমার ছাদের উপরে উঠবা, উঠে বা সাইডের দিকে তাকাবা, এবার সোজা সোজা একটা বড় বাড়ি আছে। বাড়ি, হ্যাঁ। আচ্ছা, বাড়ির বলতে ওটা কি মিল ছিল একটা, আচ্ছা কাপড়ের মিল ছিল। আচ্ছা, তো উনি বলছে যে কাপড়ের মিলটা দেখো আগুনের তেল, এখনো দেখলে বুঝতে পারো দালানগুলো পোড়া পোড়া কালো কালো। অনেক বছর আগে ওখানে আগুন লেগে অনেকগুলো লোক মারা গেছে। বলছে হলেও হতে পারে। ঠিক তারপরে আমরা এরকম লিটিলিটি চলছেই, উপরে যুদ্ধ আওয়াজ, এটা কন্টিনিউ চলছেই। আমরা বুঝে গেছি যেখানে কিছু একটা আছে, আমরা এটা সম্ভব না এটাকে চালানো, মানে এটা মেনে নিয়ে চলতে হচ্ছিল। হ্যাঁ, এটা মেনে নিয়ে চলতে হচ্ছিল। দিয়ে আমরা ছিলাম ওখানে এই ঘরে মোটামুটি তারপরে 6 মাস ছিলাম ওরকম ভাবেই। আমরা ঘরটার পাচ্ছিলাম না। দিয়ে তারপরে ওরকমভাবে থাকতে তারপরে আমরা অন্য জায়গায় একটা ঘর পেলাম, দিয়ে ওখানে গিয়ে থাকলাম। এই তো ছিল আমার কাহিনী। আচ্ছা, একটাই তাই তো। আচ্ছা, ঠিক আছে। তো ঘটনাটা বেশ অদ্ভুত ছিল। এরকম ঘটনা কিন্তু অনেকের জীবনেও থাকে, যেটা পলাশের জীবনে ঘটনাটা ঘটেছে। তো তোমাদের জীবনে যদি এরকম কোনো অদ্ভুত ঘটনা থেকে থাকে অবশ্যই কিন্তু গল্প কথায় লিখে তো অবশ্যই পাঠাবে। তবে যেরকম একটা গোষ্ঠী কল রেকর্ডিংয়ের মাধ্যমে তোমরা তোমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা নিজেদের গলাতে তোমরা সবাইকে শোনাতে পারবে। আশা করছি তোমরা আমাকে সেটা SMS করে জানাবে। এবং এই প্রথম গোষ্ঠী কল রেকর্ডিং করা হলো, যদি তোমাদের ভালো লাগে তাহলে আবার এরকম এপিসোড আসবে। তোমরা যদি ভালোবাসা দাও তবেই সম্ভব, তোমরা যদি ভালোবাসা সেইভাবে না দাও তাহলে কিন্তু সম্ভব নয়। তাই রিকোয়েস্ট করবো তোমরা ভালোবাসা দাও, যাতে এরকম গোষ্ঠী কল রেকর্ডিং ঘটনা আরও নিয়ে আসতে পারে। আর পলাশকে অসংখ্য ধন্যবাদ। আশা করবো পরবর্তী সময়ে পলাশের জীবনে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে পলাশ অবশ্যই আমাদের আবার কলিংয়ের মাধ্যমে জানাবে। এবং এই ভৌতিক ঘটনাগুলি যেগুলো যাদের সাথে হয় আর কি, তারাই বুঝতে পারে, যাদের সাথে হয় না তারা অনেকে আছে যারা বিশ্বাস বা অবিশ্বাসের মাঝখানে থাকে। তবে বলে রাখবো, গল্প কথা কিন্তু কখনোই কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে নিই। আমরা কোনো জায়গার বিষয়ে কুসংস্কার ছড়াই না। ঘটনাগুলি শুধুমাত্র
এন্টারটেনমেন্ট হিসেবে আমরা গ্রহণ করি। আশা করব গল্পকথা পরিবারের সদস্যরা ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। অসংখ্য ধন্যবাদ পলাশকে এবং অসংখ্য ধন্যবাদ গল্পকথা পরিবারের সকল সদস্যকে ঘটনাটা শেয়ার করার জন্য, এবং পলাশকে অনেক ধন্যবাদ ঘটনাটা শেয়ার করার জন্য।